দাগিয়ে দেওয়া বা চোখে আঙুল দিয়ে বলে দেওয়া যে এটাই ঘটেছিল, এটা আমি বিশ্বাস করি। আর এই বছর প্রথম ছবি যেটা আমার মুক্তি পেয়েছিল সত্যি বলে সত্যি কিছু, দ্যাট ওয়াজ এ হিউজ অনসাম্বল। এইটাও ইজ এ হিউজ অনসাম্বল। সবকটা থিওরি নিয়েই আমি আলোচনা করি এবং সবকটার কোনো না কোনোভাবে থাকে গল্পে আখ্যানে। এবার আমার মনে হয় যে সেটাই বোধহয় একজন সফল কথকের কাজ, যে সঠিক প্রশ্নগুলো করা, সঠিক সবকটা থিওরিকে কভার করা। উত্তরটা কি সেটা আমার মনে হয় মানুষ নিজে ডিসাইড করলে বেটার। দর্শকেরা বরাবরই গল্পের মধ্যে দিয়ে গল্প দেখতে কিন্তু দারুণ ভালোবাসেন, আর তাই তো সম্প্রতি যে মুক্তি পেতে চলেছে যে ছবিটি, সেই ছবিটিকে নিয়ে আগ্রহ উত্তরোত্তর বেড়েই চলেছে। কিভাবে ঘটেছিল শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই ছবি নিয়ে জল্পনা কল্পনা ভালোবাসার সবটাই বাড়ছে। আর আবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে 3টে যুগের গল্প, এবং সেটা যিনি পসিবল করেছেন তিনি তো রয়েছেন, এবং তার সাথে রয়েছেন ছবির কলাকুশলী বৃন্দ। আজকে আমরা যাদের সাথে কথা বলতে চলেছি সেই ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। আমাদের সাথে রয়েছেন, নতুন করে তাদের পরিচিতি দেওয়ার দরকার হয় না, ঈশা সাহা রয়েছেন, সৃজিত মুখার্জি এবং অনন্যা ব্যানার্জি। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই। এবং যে ছবি নিয়ে কথা বলছি সেই ছবি নিয়ে প্রথমে আগে সৃজিতদার কাছে আসি। একদম ডে 1 থেকে ছবির নিয়ে যে কথা শুরু হয়েছিল, আজ যখন গান মুক্তি পেয়ে গিয়েছে সেই কথা কিন্তু এখনও চলছে, সেইটা কতটা নাড়া দেয়, সেটা কতটা ভালো লাগার সৃজিতদা? খুবই ভালো লাগার। 2019-এ আমার মনে আছে এই ছবির অবতারণা বা এই ছবি নিয়ে কাজ করার প্রসঙ্গের অবতারণা ঘটে যখন রানা সরকার, যিনি ছবির মূল কর্ণধার, যিনি নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত, মায়াপুরে জন্ম, তার সেই আবহে বড় হয়ে ওঠা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক দিকের সঙ্গে তার সামাজিক এবং সেই সময়কার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধেও যিনি খুবই অবগত, এবং তার প্রভূত জ্ঞান সেই নিয়ে। তো সে যখন আমায় বলে যে এইটা নিয়ে ছবি করার কথা, যখন আমাকে প্রস্তাব দেন, তখন আমি তাকে বলি যে এই গল্পটা ফ্যাসিনেটিং, ইটস এ ফ্যাসিনেটিং ন্যারেটিভ, বাট গল্পটাকে যদি আমরা 3টে সময়কালের মধ্যে দিয়ে বলি তাহলে কি হবে? একটা বড় নদীর সঙ্গে যেমন ছোটো ছোটো ধারা যুক্ত হয়, আমি একই সাথে 3টে সময়ের অন্যান্য গল্প, ছোট ছোট গল্প, ব্যাক স্টোরি, সাবপ্লট নিয়ে একটা বৃহত্তর গল্প, একটা বৃহত্তর যুগপুরুষ, একজন মহামানবের আখ্যানকে ঠিক করে কথিত, ঠিক করে ডকুমেন্ট করতে পারবো। এবং যেরকম ভাবা তেমন কাজ শুরু হয় 2019-এ। অনেক ঝড়ঝাপটা, অনেক পোস্টপোনমেন্ট, ডিলে, দিস দ্যাট করে ফাইনালি এখন বড়দিনে মুক্তি পাচ্ছে আমাদের লহ গৌরাঙ্গের নামে। এবং সেই ছবির সঙ্গে যারা পাঠ হয়েছেন আর কি। অনন্যাদি, তোমাকে আমরা লুকটা যখন ভাইরাল হলোই আর কি, পুরী থেকে আমরা দেখতে পেলাম, অসম্ভব সুন্দর লাগছিল আর কি। তুমি যখন নিজে লুকটাতে নিজেকে দেখলে আর কি, সেই চরিত্রটি হয়ে ওঠা এবং লুকটার সঙ্গে যাত্রাপথ একটু শুনবো। লুকটা তৈরি করা তো মেকআপ আর্টিস্ট, তবে ভাবনা চিন্তা সেটা তো ডিরেক্টর, তার মুনশিয়ানা, তার মানসচক্ষে। সুতরাং তিনি এটা কল্পনা করেছিলেন যে এরকম এরকম হবে, এবং সেটাকে ইতিহাসকে সামনে রেখেই এবং সেই মতন তৈরি করা। এটা একটা গোটা জার্নি, এই প্রসেসটার অনেকটা অংশ শ্রীদ মুখার্জি বললেন। সুতরাং পাঠ হওয়াটাই এটা খুব ভালো লাগা। এবং তার সঙ্গে স্ক্রিপ্ট যা যেভাবে বলছি, বা যে সময়ের চরিত্রটাকে তুলে ধরার জন্য যে আর্ট, যে ডিরেকশন, যে স্টেজ, বা যে অংশটা, আমি যেমন এক মাঝখানে 19th সেঞ্চুরি ওই রামকৃষ্ণ দেব এবং গিরিশ ঘোষের সঙ্গে বিনোদিনীর চরিত্রটা আসে, সেখানে যে স্টেজ ক্রাফট দেখেছিলাম, সেগুলো তো ক্যারেক্টার চরিত্রটাকে অনেকটা এগিয়ে দেয়, বাড়িয়ে দেয়, মানে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলে। তো সেই জায়গায় গোটা পরিবেশ এবং ওই চিন্তাভাবনা আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে স্ক্রিপ্ট, সেটা নিয়ে বসা, বুঝিয়ে দেওয়া, এবং ওই যে একটা টাইম লাইনের ছবি, 3টে সময়, আলাদা আলাদা সময়, পৃথক সময়কে, এবং সেই সময়ের যে ইডিওলজি, যে প্রভাব, যেটা আমি ভক্তি আন্দোলনের কথা বলবো, সেই তার প্রভাব, এবং সেটা যে প্রবাহমান এখনকার সময়েও।
কতটা প্রাসঙ্গিক সেটাই তো তুলে ধরেছেন বিভিন্ন সময়, 15th সেঞ্চুরি এবার 19, 17, যেখানে রেনেসা হচ্ছে, যেখানে মডার্ন হিন্দুইজম হচ্ছে, সেখানে চৈতন্যদেবকে যেভাবে ভাবনা চিন্তা করছে, অথবা একদম শেষে এসে যেটা 21st সেঞ্চুরিতে ঈশা করছে, মানে লেডি ভার্সন অফ সৃজিত মুখার্জি। সুতরাং সে যেভাবে দেখছে, এখনকার জেনারেশন যেভাবে চৈতন্যদেবকে ভাবছেন, তাকে নিয়ে অ্যানালিসিস করছেন, সেটাও এটা যে খুব প্রাসঙ্গিক এবং এই ইডিওলজিটাই ক্যাপচার হয়েছে গোটা ছবি জুড়ে। সুতরাং এটা একটা শুধু ছবি তো নয়, এটা একটা অন্যরকম অ্যাপিল, এবং আমি তো নিজে মনে করছি এটা একটা মাইলস্টোন। সব মিলে একটা অন্যরকম এবং 8-4টে ছবির মতো নয়, এটা একটা ভালো লাগার, ভালোবাসার, ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা, 500 বছরের পুরনো একটা ইতিহাস, একটা নামের মহিমা, একটা ভক্তির রসের জোয়ার, সব মিলিয়ে একটা ছবি, এবং ছবিটি করছেন সৃজিত মুখার্জি। সুতরাং সব মিলিয়ে ইটস ভেরি স্পেশাল, এবং শুধু আমাদের নয়, আমার মনে হয় সকলের জন্য বড়দিনের বড় ছবি। ব্যাস, এবার যেহেতু এখনকার সময় নিয়ে এতগুলো কথা হলো এবং এখনকার সময়ের সঙ্গে যিনি জড়িত আর কি, তার কাছে তো না এলেই নয়। এবং ঠিক যেরকম অনন্যাদি বলছিলেন যে কতটা প্রাসঙ্গিক এই সময়টায় দাঁড়িয়েও, 3টে যুগ দেখানো হয়েছে, বর্তমান যুগে দাঁড়িয়েও প্রাসঙ্গিক সেটা একটুখানি শুনবো তোমার চরিত্রটার সাথে তার একটু জার্নিটা। দুটো সেপারেট টপিক। একটা হচ্ছে চৈতন্যদেব এখন কতটা রেলেভেন্ট, মানে এইটা তো আমার মনে হয় সৃজিতদা সব থেকে ভালো একটু দেখিয়ে দিয়েছে, বাকিটা ছবিতে আমাদের থাকবে। কিন্তু এই যে এখন ধর্ম নিয়ে যেগুলো হচ্ছে, তার তো সেই সময়, ওনার সময় উনি সূচনা করে দিয়ে গেছেন যে জাতপাত থাকবে না, থাকা উচিত নয়, সেই সময় থেকে উনি সূচনা করেছেন। সেটা এখনও কতটা রেলেভেন্ট আমার মনে হয় না আলাদা করে বলে বোঝাতে হবে বলে। আর ছবিটা দেখলে সেটা আমার মনে হয় খুব ভালোভাবে বোঝানো আছে। 3টে সময়, মানে সময়কাল যেটা আছে, সেই তিনটে ধরেই বোঝানো হয়েছে ওনার জীবনের বিভিন্ন রকম অংশ। সেই সবগুলোকে সৃজিতদা ছুঁয়ে গেছে। আর আমার চরিত্র যদি বলো, সৃজিতদা যেটা অফ ক্যামেরা করেছে, চৈতন্যদেবকে নিয়ে পড়াশুনো বা ধরো চিত্রনাট্য লেখা, ওনাকে নিয়ে জানা, এই সবটা এই মেয়েটা অনস্ক্রিন করেছে আর কি। তো খুব কি বলবো, আমি সবটা চোখের সামনে লাইভ দেখেছি। বেসিক্যালি আমাকে এটা বলেও ছিল তুই আমাকে দেখিস, তো আমি পুরোটাই পেয়েছি। সৃজিতদাকে আমরা নিজেরা কথা বলেছি চরিত্র নিয়ে একটু, এবং স্ক্রিপ্টটাই তো সব, স্ক্রিপ্টে অলরেডি সবটা খুব ক্লিয়ার ছিল, এবং তারপরে যেটুকু কথা হয়েছে, সামনে ছিলেন। খুব অসুবিধে আমার সত্যিই হয়নি, কিন্তু এরকম একটা মানুষকে নিয়ে সিনেমাটা এত বড়, আমরা যেটুকু জানি তাতেই মনে হয় খুবই কম জানি আর কি। এত পড়াশুনো, এত কিছু করার পর ওরা যেটুকু ওই 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ছবিতে করতে পারছেন, সেই ছবির পার্ট আমি হতে পেরেছি। এটা কি বলবো, অনেক পুণ্যের কাজ করেছি বলে এটা করতে পেরেছি। স্পেশালি চৈতন্যদেবকে নিয়ে ছবি, সেখানে আমি একটা পার্ট হতে পেরেছি। বাকি আর কিছু বলবো না ছবিতে, সেটা তো ইন্টারেস্টিং বিষয় থাকবে। তবে ঠিক যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, পড়াশোনা, সৃজিতদা অবশ্যই আমরা জানি যে কোনো ছবি নিয়ে তুমি ভাবো যখন ভীষণ গভীরে গিয়েই ভাবো, এই ক্ষেত্রে বোধহয় আরও একটু বেশি করে ভাবনা, কারণ সকলের ইমোশনটা জড়িয়ে রয়েছে, প্লাস তুমি যেভাবে ফুটিয়ে তুলছো গল্পটা, এবং তার সাথে অন্যরকমভাবেও দেখাচ্ছ 3টে সময়কালকে। একটুখানি শুনবো। এখানে রিসার্চের সবচেয়ে বড় যে দুজন কাণ্ডারি ছিলেন, সেটা একজন তো তার কথা বললাম, রানা সরকার, আরেকজন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। শিবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমি সিধু জাটা বলে ডাকি। এই সময় দাঁড়িয়ে এই শহরে সত্যি অভিভাবকের মতো, কোনো ডাউট কিছু। আচ্ছা, রবীন্দ্রনাথ কি সেইবার যেবার গেছিলেন, উনি কি জোব্বা পড়েছিলেন, না উনি মাথায় কি টুপি ছিল? এই যে মানে এই ইতিহাস নিয়ে এই যে খুঁটিনাটি প্রশ্ন, এটা যে কোনো সময় আমি রাত বিরেতেও ফোন করলে শিবাশিসদা খুব ধৈর্য ধরে, আচ্ছা আমাকে একটু দেখে বলতে হবে, আচ্ছা এটা করে আমাকে সঠিক দিক নির্ণয় করে দেন। এই ক্ষেত্রে রিসার্চ, শুধু রিসার্চ নয়, অ্যাডিশনাল চিত্রনাট্য এবং লিরিক্স, একটি গানের লিরিক তো উনি লিখেছেন, এবং সেই জায়গা থেকে শিবাশিস বন্দ্যোপাধ্যায় এবং রানা সরকার এই দুজন পিলার, স্তম্ভ রিসার্চে। অবভিয়াসলি তার উপরে চিত্রনাট্য স্ট্রাকচার, বিনুনির যে বুনট, সেইটা আমাকে করতে হয়েছে, সেখানে আমাকে নিজে কিছু পড়াশোনা করতে হয়েছে। তো সব মিলিয়ে উই হ্যাড আ প্রপার ফুল ফ্লেজেড সলিড রিসার্চ টিম। সেই জায়গা থেকে এই গবেষণার জায়গাটা আমরা সম্পন্ন করেছি। রিসার্চের কথাই যখন বললাম, তাহলে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে যে
অন্তর্ধান ত্রয়ী হয়ে গেল এটা বিষয়টা খুব একটা সৃজিতদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা আমার প্ল্যান ছিল না। হ্যাঁ, এটা exactly. এই প্রমোশনের সময় কথা বলতে বলতে সাডেনলি আই রিয়েলাইজ ইট ইজ ইনডিড দ্য থার্ড পার্ট অফ মাই ডিসঅ্যাপিয়ারেন্স ট্রিলজি, অন্তর্ধান ত্রয়ী, ভাওয়াল সন্ন্যাসী, নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্রী চৈতন্য মহাপ্রভু। সো এবং তিনজনেরই অন্তর্ধান নিয়ে বাঙালি আমার জন্মের আগে থেকে কথা বলছেন, আমার মৃত্যুর পরেও কথা বলবেন। তো সো এটা ওই দিক থেকেও relevant। হ্যাঁ, ওই দিক থেকেও রেলেভেন্ট। সো আমার মনে হয় দ্যাটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যাসপেক্ট। আর অতি অবশ্যই আমার হিস্টোরিক্যাল ফিকশন করতে খুব ভালো লাগে। আমি ফিকশন এই জন্য বলছি কারণ অনেক সিন আমাকে এক্সট্রাপোলেট বা ইন্টারপোলেট করে লিখতে হয়েছে, কারণ অবভিয়াসলি সিনেমার সবচেয়ে বড় আমরা জানি না কি কথোপকথন হয়েছিল, কিন্তু আমাদের ওই প্রযুক্তিগতভাবে পুরো ব্যাপারটা আমরা ঠিক রাখতে হয়েছে। যে খুব বড় উদাহরণ সেটা ধরো বিনোদিনীর যে বল্ড ক্যাপ, তাতে যে লাইনিং দেখা যাচ্ছে, অনেকে দেখলাম প্রশ্ন তুলেছেন যে বল্ড ক্যাপে কেন লাইনিং দেখা যাচ্ছে। এই জন্যই দেখা যাচ্ছে কারণ ঊনবিংশ শতাব্দীতে মেকআপ আর প্রস্থেটিক সেই জায়গায় পৌঁছয়নি যে এখানে এটা খুব ক্লিন নিখুঁত, যে ক্লিন নিখুঁতটা আমরা ইন্দ্রনীলকে দেখি, যেহেতু ওটা 2025-এর সেই ক্লিন নিখুঁতটা আমরা বিনোদিনীকে দেখি না, এবং সেটাকেই ডিটেলিং বলে, সেটাকেই পিরিয়ড অ্যাপ্রোপ্রিয়েট মেকআপ বলে। সৃজিতা, বরাবরই আমরা জানি যে তুমি ভয় পাও না এবং সেই জন্যই একের পর এক রিস্ক নাও, এবং তোমার অনেক এরকম আগের ছবি রয়েছে যে ছবিগুলো বোঝা যায় যে তখন হয়তো অনেকটা সময়ের আগে, যেটা এখন হয়তো সেটা নিয়ে চর্চা হচ্ছে, সেই ছবি তুমিও জানো, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে অন্তর্ধান, ঠিক যেটা তুমি বলছিলে, বাঙালির তো অ্যাকচুয়ালি ইমোশনটা কাজ করছে এই ছবিটার সঙ্গে, সেখানে তুমি অন্তর্ধান বিষয়টাকে কিভাবে দেখালে, কিভাবে তুমি ভাবলে? আমি যেই প্রসেসটা বা যে অ্যাপ্রোচটা গুমনামিতেও নিয়েছিলাম, সেই ব্যাপারেও মানুষ খুবই সেন্সিটিভ, নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি যে কোনো ঐতিহাসিক ছবি ওইভাবেই অ্যাপ্রোচ করি যে অনেকগুলো মতবাদ আছে, অনেকগুলো থিওরি আছে, সেই সবকটা থিওরি নিয়েই আমি আলোচনা করি, এবং সবকটার কোনো না কোনোভাবে থাকে গল্পে আখ্যানে। এবার আমার মনে হয় যে সেটাই বোধহয় একজন সফল কথকের কাজ, যে সঠিক প্রশ্নগুলো করা, সঠিক সবকটা থিওরিকে কভার করা। উত্তরটা কি সেটা আমার মনে হয় মানুষ নিজে ডিসাইড করলে বেটার, এবং এখানেও আমি সেই প্রসেসটাই ফলো করেছি। আমি ওই দাগিয়ে দেওয়া বা চোখে আঙুল দিয়ে বলে দেওয়া যে এটাই ঘটেছিল, এটা আমি বিশ্বাস করি না। আর বিশেষ করে যেখানে আমাদের সত্যিই প্রামাণ্য সেরকম কোনো দলিল নেই বা কোনো ইতিহাসের, ইনফ্যাক্ট এই যে কোনো প্রামাণ্য দলিল নেই বা ইতিহাসের অনেকটা আবছা, সে আবছা ব্যাপারটাও আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি তিনটা আলাদা টাইম লাইনে। আমি চৈতন্যদেবের টাইম লাইনটা যেই লেন্সে ধরেছি, যেই ফিল্টার ইউজ করেছি, আমরা দেখবো ভিজুয়ালগুলো খুব ড্রিমি, একটা সফট এবং একটা স্বপ্নালু ব্যাপার আছে, একটু আবছা, একটু ডিটেলিং কম। এবং আস্তে আস্তে যত আমরা টাইম লাইন থেকে এগোতে এগোতে গেছি, বিনোদিনীর টাইম লাইনটা আরেকটু স্পষ্ট, 2025টা একদম স্পষ্ট। সেটা কারণ ইতিহাসের ডকুমেন্টেশনের বিবর্তনও সেইভাবে হয়েছে। তো সেইভাবে আস্তে 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 আমরা সত্যি জিনিসটা কি সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা করতে করতে গিয়ে আজকে আধুনিক যুগে এসেছি। তো সেইভাবেই আমি ভিজুয়ালিও ট্রিট করেছি এবং অ্যাকচুয়ালি মেটাফরিক্যালিও ট্রিট করেছি। রাইট। যেহেতু ছবি নিয়ে বিশেষ কথা বলবো না, কারণ ছবির মজা তো ছবি দেখাতেই রয়েছে আর কি, কিন্তু অনন্যার দিক থেকে জানবো একটুখানি পুরীর শুটিং ডায়েরিজ নিয়ে। শুটিং তো চলেইছে, তার সঙ্গে সঙ্গে একটুখানি শুনবো বিহাইন্ড দ্য সিন, বলো একটু যদি কি চলেছে। পুরী লোকেশন ওয়াইজ এটা অন্যরকম, তবে আমরা যখন শ্যুট করেছি তখন বেশ গরম, গরম মানে গরম, এবং একেবারে মন্দিরের সামনে, মন্দির প্রাঙ্গণে বললে বোধহয় ঠিক বলা হবে, সেখানে দাঁড়িয়ে শ্যুট হয়েছে, এবং সেখানে কিন্তু চাতালে পা রাখা ভীষণ কঠিন, এবং এত মানুষ, সুতরাং পুরীর মন্দিরে একটা আকর্ষণ, প্লাস সৃজিত মুখার্জির ছবির শুটিং এবং এত স্টার কাস্ট, সব মিলিয়ে মানুষের একটা আলাদা উন্মাদনা, উৎসাহ তো থাকে, সুতরাং সেটাকে মাথায় রেখে তাদেরকে হ্যান্ডেল করে শ্যুট করা। এবং আরও একটা বিষয়, যেখানে
সমুদ্রের দেখানো হচ্ছে যে এরকম নীলাচল নীল সমুদ্রে বিলীন হচ্ছে বা এই ধরনের একটা, সেখানে কিন্তু অনেকটা সময় আমি তো নিজের চোখে দেখেছি যে সৃজিত মুখার্জি নিজেই গিয়ে দেখাচ্ছেন এবং সমুদ্রে বেশ অনেকটা চলে যাচ্ছেন এবং আশেপাশে যারা রয়েছেন তারা সব রেড়ে গড়ে উঠেছে যে সৃজিত ইমোশনালি এবং ওই ভিতরে চরিত্রটার ভিতরে এতটা ঢুকেছেন এবং ডুবে গেলে শুটিংটা তো বন্ধ হয়ে যাবে। সুতরাং বেশ অনেকটা গিয়ে দেখাচ্ছেন তাতে যা পোশাক আশাক ভিজে যাওয়া, বালির ওপর পায়ের ছাপ, সেটা এটা একটা শক্ত চ্যালেঞ্জ ছিল, কারণ ওরম একটা দেখানো জায়গা যেখানে সেই সময় অত তো ফুটস্টেপ মানে লোকজন সমুদ্রে আসতেন না। আমরা একটা নির্জন সমুদ্র তট খোঁজার চেষ্টা করছিলাম, খুঁজতে স্বর্গদ্বার থেকে বীজ ধরে হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেছি, মানে পুরী থেকে প্রায় বেরিয়ে গেছি আমরা, তারপর গিয়ে একটা নির্জন বালুতট পেয়েছিলাম। নিজেরা কখনো অন্তর্ধানের দিকে যাচ্ছিলেন না? মানে অ্যাকচুয়ালি তখন ওই বালুতটে এদেরকে নিয়ে আসাটা একটা প্রবলেম ছিল, ওরা ট্র্যাক্টরে এসেছে। হ্যাঁ, এবং বেশ অনেকটা মানে গাড়িও যায় না, কারণ পায়ের ছাপ ফেলা বালিতে দেওয়া যাবে না, সুতরাং ঘুরে অনেকটা এরকম ঘুরে আসা মানে যেটাতে আমরা ছিলাম ওটা না বোধহয়। হ্যাঁ ওই তো ওই সিটটা, ওই যেটা মানে একসঙ্গে ট্র্যাক্টরে আসার সবাইকে পর নিয়ে রিয়েলাইজ ধরা। করেছে যে হেঁটে আসাটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এবং সেইগুলো বেশ অন্যরকম, ছবিতে দেখাটা যতটাই স্মৃতি মধুর করাটা ততটাই কঠিন এবং প্রচন্ড গরমে, সুতরাং সব মিলিয়ে তবুও ওই একটা নামের একটা মাহাত্ম্য এবং ওই একটা ভক্তির জোয়ার এবং এটা আমাদের একটা সংস্কার এবং ভক্তি, মানে যেই ধর্মেই বিলং করি না কেন, যে সেঞ্চুরির মানুষই হোক না কেন, শ্রী চৈতন্য বাংলা এবং বাঙালির কাছে একটা আবেগ, সত্যি তাই। সুতরাং তার জন্য কিছু করা। এবং ঈশা কিছুক্ষণ আগে বলছিল যে এরকম একটা ঐতিহাসিক ছবিতে পাঠ হতে পারাটাই গর্বে, এবং ওটা যেটা বলছিল যে ওটা মনে হচ্ছে যে ঈশ্বরেরই একটা কৃপা, তবেই এটা করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে এটা দারুণ অন্যরকম। আমার কাছে তো আরো মজার, কারণ আমি পুরীতে প্রথমবার গেছি, প্রথমবার পুরীর মন্দিরে দাঁড়িয়ে শুটিং, যেটা কেউ করেনি সেটা আমি করে ফেলেছি প্রথমবারে। এবং আমরা বোধহয় শুটিং করার আগের দিন সবাই মিলে আমরা মন্দিরে ঢুকেছিলাম এবং সেই এক্সপিরিয়েন্সটা মানে মারাত্মক। মানে ভেতরে কিছু একটা হয়, সেটা আমি মানে হ্যাঁ কিছু একটা হয়, আমি জানি না শিহরণ কিনা, তবে কিছু একটা ঘটে, ওটা ওই এক্সপিরিয়েন্সটা মনে হয় আর আমি জানি না আর হবে কিনা, অবভিয়াসলি আমার মনে হয় গেলে আবার হবে, কিন্তু প্রথমবারের এক্সপিরিয়েন্সটা একদম ওটা মনে থাকবে। আরেকটা জিনিস যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে যে চরিত্র এমন একটা আসে যে চরিত্রটা কিছু একটা থাকে যার জন্য আকর্ষণ করে আর কি। তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমাদের চরিত্রটার মধ্যে কি এমন পেয়েছিলে যেটা এতটা বেশি আকর্ষিত করেছিল চরিত্রটার প্রতি? চরিত্রটার মধ্যে সৃজিত মুখার্জির চরিত্রে পাঠ করতে পারছি, ওনার ছবিতে ওনারই চরিত্রে, তার ওপর চৈতন্যদেবকে নিয়ে, মানে দুটো মানুষ এনাফ নয়? রানা সরকার, সৃজিত মুখার্জি, SBF, মানে এগুলো তো আছেই, এগুলো উপরই পাওনা আর কি। এছাড়া আমার মনে হয় না কোনো অভিনেতা এটা ছাড়তে চাইবে বলে। মানে এতদিন অবধি ঈশাকে বংক্রাশ বলে ডাকা হতো, এবার থেকে কি তাহলে লেডি সৃজিত মুখার্জি বলে ডাকা হবে? আগেরটা ঠিক আছে। অনন্যাদি, তোমার চরিত্রটা সম্পর্কে যদি একটুখানি শুনি আর কি। ঈশা যা বললো, চরিত্রগুলো এটা তো পৃথক সময় নিয়ে ছবি, তুমিও সেটা জানো। সুতরাং সে জায়গায় 15 সেঞ্চুরিতে যখন চৈতন্যদেবের যে কর্মকাণ্ড যেখানে হচ্ছেন, সেখানে আমি একটা অংশ হতে পেরেছি। সেখানে যে পুরীর অবন্তীর রাজা ছিলেন, রাজা ইন্দ্রদম্ন বোধহয়, গজপতি প্রতাপ রুদ্র তার স্ত্রী, এবং পরবর্তীর যে সময়টা সেটা বোধহয় ওই রকম 17th 18th, মানে যখন রেনেসা হচ্ছে 17th পর মডার্ন হিন্দুইজম, যেখানে তার আগে রামকৃষ্ণ জাতপাত নিয়ে কথা বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এবং পরবর্তীকালে তাকে নিয়ে তিনি নিজে নাটক দেখছেন এবং চৈতন্যদেবকে দেখা যাচ্ছে বিনোদিনীর রোলটা প্লে করছে। সেখানে স্টেজে একটা অংশ, সেখানে বিনোদিনীর স্ত্রী বিষ্ণুপ্রিয়া হতে পেরেছিলাম, মানে ওই ক্যারেক্টার। এবং পরবর্তীকালে যেটা ঈশা করছে, লেডি ভার্সন অফ সৃজিত মুখার্জি, তাকে সাহায্য করছেন, মানে এখন 21 শতক
যে অর্থাৎ এখন মানুষ কিভাবে চৈতন্যদেবকে দেখছেন বা কিভাবে চিন্তা ভাবনা করেন। এবং যে কথা আমি বলছিলাম যে এটা তো এটা খুব প্রাসঙ্গিক সমস্ত যুগের ক্ষেত্রেই। সেই সময়েও ভেদ প্রথা, উঁচু জাতি নিচু জাতি নিয়ে চৈতন্যদেব ভক্তি মুভমেন্ট শুরু করেছিলেন, যেটা এখনও কাস্ট সেন্সাস হচ্ছে। আমি তার আগেই আমরা নিজেরা আলোচনা করছিলাম, এখনও মানে উত্তরপ্রদেশে এরকম অনার কিলিং হচ্ছে এই জাতি নিয়ে। সুতরাং হয়তো একটু পদ্ধতি বদলেছে, সংখ্যা কমেছে, কিন্তু হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে এরকম 3টে সেঞ্চুরিতে বিভিন্ন টাইম স্প্যানের মধ্যে থাকা এবং ওই ওভারঅল ছবিটা সৃজিত মুখার্জির, SBF এবং রানা সরকার। আমি আলাদা করে আইডির কথা বলবো। সঙ্গীত, ছবির গান একটা অন্য মাত্রা পাবে, অদ্ভুত মাদকতা, মানে ওই গান এবং কীর্তন, কিন্তু কীর্তনের সঙ্গে নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে যেটা হয়েছে সেটা অতি ঘোর নাস্তিককেও বোধহয় অন্তত দুবার ভাবাবে, এত সুন্দর। এবং সেটা সকলে বলছেন, ইতিমধ্যে তো বেশ কতগুলো গান তোমরা দেখেছো। এবং সেই সময়কার সমাজ, তাদের সাহিত্য, তার নাটক, এই নিয়েই তো একটা কালচার, একটা সংস্কৃতি, জাতির কালচার সংস্কৃতি বলতে তো এইগুলোই বোঝায়। সেগুলো চমৎকারভাবে এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে সৃজিত মুখার্জির মুন্সিয়ানায়, লহগৌরাঙ্গ প্রেক্ষাগৃহে 25শে ডিসেম্বর। বাহ, দারুণ। এগুলো মাথায় রাখলেই কিওয়ার্ড হবে। সার্চ করে এটা পেয়ে গেছি। সৃজিতদা, তোমার ছবি মানেই আমি এর আগেও বোধহয় বলেছিলাম যে সকলে একটা আলাদা উন্মাদনা থাকে। ছবি যেরকম গল্প দেখব, তার সাথে সাথে গান, ঠিক যেরকম অনন্যাদি এক্ষুনি সঙ্গীতের কথা তুললেন আর কি। এতদিন অবধি রোম্যান্টিক গান হোক বা দুঃখের গান হোক, এখন আবার সবাই ভক্তির রসে ভেসে যাওয়ার গানও পাচ্ছে আর কি। এই সবটার সাথে জড়িয়ে যাওয়া, তোমারও নিশ্চয়ই এই গানের সাথে আর কি সেটা মাথায় রেখে চিত্রায়ন এবং সেইভাবে চলা। একটু যদি শুনি সেই সঙ্গীতের বিষয়ে আর কি। হ্যাঁ, সঙ্গীত তো বরাবরই আমার ছোটবেলা থেকে আমার নিত্য সঙ্গী, এবং এই সঙ্গীত বিশেষ করে এটা তো আগের জন্মের স্মৃতির সঙ্গে কীর্তনের সুর জড়িয়ে থাকে। মা দিদিমাদের আদর, ভালোবাসা, স্নেহের সঙ্গে কাঁথার মতো জড়ানো থাকে আমাদের দৈনন্দিন জীবনে। এই কীর্তনের সুর, সংকীর্তনের সুর, সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজ, সেখান থেকে ভেসে আসা এই সুরগুলো। তো অবভিয়াসলি সেটা আলাদা করে চিত্রায়ন করার সময় মানে কোনো অসুবিধা তো হয়নি, পরন্তু মনে হয়েছে যে কোথাও একটা গিয়ে একটা টাইম ট্রাভেলও হচ্ছে মাথায় মনে মনে। এবং জাতিস্বরে যে বাংলা গানের যে নানান ধারা, সেটা নিয়ে যে এক্সপ্লোরেশনটা চলছিল, আমার মনে হয় সেটা ন্যাচারাল এক্সটেনশন হলো লহগৌরাঙ্গের নামে। কারণ সেইখানে নাটকের গানটা আমরা ছেড়ে গেছিলাম, কবি গান নিয়ে আমরা বেশি আলোচনা করেছি। নাটকের গানটা এখন ইনক্লুডেড হয়ে গেল এবং কীর্তনের জায়গাটাও ইনক্লুডেড হয়ে গেল। সো ইটস মোরলেস কামস ফুল সার্কেল আর কি, লাইফ, দ্য মিউজিক্যাল লাইফ অফ মাই ফিল্মস সেই অর্থে। তো খুবই একটা মানে দুর্দান্ত মিশেল হয়েছে এই গানটা, এই অ্যালবামটা, যেখানে 15টা গানের মধ্যে 4টে কীর্তন আছে এবং 7টা কীর্তনরূপী সংলাপ আছে নাটকের স্টেজে, মঞ্চে। এবং তাছাড়া মডার্ন কন্টেম্পোরারি আধুনিক গানও আছে, কবির সুমনের গান আছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ভেরি ভার্সেটাইল অ্যালবাম। এবং আরও একটা বিষয় যে ভার্সেটাইল, মানে বললে যে ভার্সেটালিটিটা আমরা দেখতে পাই যখন কাস্টের নিয়েও কথা হয়। ছোটোবেলায় তো আমরা সবাই পারিবারিক ছবি বুঝতাম, এবং এতজন কাস্টকে নিয়ে এরকম সিনেমা, এবং তোমার একের পর এক সিনেমাতে সেরকমই দেখতে পাওয়া যায় যে অনেক তারকারা রয়েছেন, অনেক অভিনেতারা রয়েছেন আমার বলা ভালো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এইখানেও সিনেমাতে কিন্তু তাই দেখতে পাচ্ছি আমরা, এবং সবাইকে নিয়ে একসাথে চলা। হ্যাঁ, মানে অদ্ভুতভাবে অনসম্বল ছবির সঙ্গে আমার একটা ডেফিনেটলি দীর্ঘ অ্যাসোসিয়েশন আছে। এবং আসলে মানে অনেক পরিচালক হয় যাদের ইউএসপি হয়তো সিনেমাটোগ্রাফি, অনেকের হয় ইউএসপি হয়তো এডিটিংমূলক বা এডিটমূলক ছবি। আমার কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড ছবি আমি করতে ভালোবাসি, কারণ অভিনেতারা খুব ভালো স্পেস পান, উইচ ইজ ওয়াই মেবি অভিনেত্রীরা কাজ করতে ভালোবাসেন, যে তাদের পারফরমেন্সটা কোথাও একটা গিয়ে একটা অন্য মাত্রা পায়। সেটা অবভিয়াসলি চিত্রনাট্যের জন্য, তাদের নিজেদের উপাদানের জন্য, সঙ্গীতের জন্য, সব কিছু মিলিয়ে কিন্তু ওই স্কোপটা থাকে। তো আমার মনে হয় আই
লাভ ওয়ার্কিং উইথ আই লাভ হ্যান্ডলিং অনসাম্বল। ইনফ্যাক্ট এই বছর প্রথম ছবি যেটা আমার মুক্তি পেয়েছিল সত্যি বলে সত্যি কিছু, দ্যাট ওয়াজ এ হিউজ অনসাম্বল। এইটাও ইজ এ হিউজ অনসাম্বল। তো ভালো লাগে আমার। এবং এর সঙ্গে আমার একটা লাইন জয়েনার আছে যে সৃজিত মুখার্জি নিজে তার ইংরেজি প্লে সেইগুলো নিয়ে একটা আলাদা সময়ে আলোচনা করার একটা সাবজেক্ট হতে পারে, কিন্তু এত বেশি থিয়েটার এবং সেগুলো ইংরেজি সাহিত্য ঘেঁষা এবং সেটা নিয়ে সেটাও একটা বোধহয় আমার মনে আমার হয়েছিল নাট্য যে জীবনের অনেকটা মানে অনেকটা জীবনই অভিনয় করেই কেটেছে স্টেজে। সো সেটার একটা ইনফ্লুয়েন্স ইংরেজি থিয়েটার, বাংলা থিয়েটার এবং থিয়েটার ওয়ার্কশপ করেছি আমি অভিনেতাদের সঙ্গে। সো সেই একটা অভিজ্ঞতাও কাজ করে। আমি মোটামুটি জানি যে মানে কোন অভিনেতাকে কিভাবে হ্যান্ডেল করলে তার বেস্ট পারফরমেন্সটা বেরিয়ে আসে আর কি। তো সেইটা একটা সম্যক ধারণা আছে। এবং তোমার ব্যাপারে এই ছবিরই একজন অভিনেতার থেকে শোনা আর কি, যে যখন এই কাজও চলছে তুমি পরিচালকের আসনে, আবার একই সঙ্গে তোমার থিয়েটারের হ্যাঁ, কাজও নাটক, right. সমানভাবে মানে এইরকম প্রচুর গল্প রয়েছে আর কি। শেষের আগে যেটা না জানলেই নয় আর কি, বিনোদিনীর চরিত্রটি তোমার চোখে বিনোদিনী হয়ে ওঠা শুভশ্রী গাঙ্গুলির সম্পর্কে। আমি প্রথম বিনোদিনী ভেবেছিলাম শুভশ্রীকে 2019-এ, তখন ও প্রেগনেন্ট ছিল বলে করতে পারিনি, বিকজ আই নিডেড হার টু বি ইন আ সার্টেন শেপ। তো সেই সময়টা তখন দিতে পারিনি। পরবর্তীকালে ফাইনালি যখন ঘুরে ফিরে 6 বছর পর ওই করলো বা ফাইনালি ও হলো আমার নটি বিনোদিনী। আমি আমি এটুকুই বলতে পারি, আমরা সবাই যারা তখন ছিলাম ওই কটা দিন মিনার, আমরা মুগ্ধ হয়ে জাস্ট ও পারফরমেন্স দেখেছি। ও নিজে জগন্নাথ দেবের ভক্ত, ও নিজে এই ভক্তিরস বা এই ট্রান্স এর মধ্যে ও নিজে কীর্তনের অংশ হয়েছে বহুবার। তো ওর কাছে এই ট্রান্সটা আমার মনে হয় খুব স্বাভাবিকভাবে এসছে এবং ওর পারফরমেন্স সত্যিই মানে আমায় মুগ্ধ করেছে, আমাকে নাড়ি দিয়েছে এবং শি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্ট্রেস। এবং আমার মনে হয় যে আমাদের আরও কাজ হবে। এবং নিমাইয়ের চরিত্রে দিব্যজ্যোতি অ্যানাদার রেভেলেশন। এবং ও মানে ও ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জায়গা থেকেই যে কাজটা করেছে, 5 মাসের মধ্যে 25 কেজি মতো ঝরিয়েছিল ফর দিস পার্টিকুলার ক্যারেক্টার। এবং ওর ডেডিকেশন এবং ওর প্রিপেয়ার্ড হয়ে সেটে আসা, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইউনিক জিনিস। ও আসতোই ওই ভাব নিয়ে ওই জোনে, এবং ওকে আমার বেশি কিছু বলতে হয়নি, ও পুরোটাই প্রায় ওই জোনেই ছিল। ঠিক তাই। এবার সেই ছবির সাক্ষী হতে চলেছেন দর্শকেরা, তোমাদের এতদিনের জার্নির সাক্ষী হতে চলেছেন দর্শকেরা। তো কি বলতে চাইবে অনন্যাদি, প্রথমে তোমার কাছে? বলবো বড়দিনের বড় ছবি, সুতরাং এই যে এরকম একটা শীতের সময় ওই নলেন গুড়ের রসের সঙ্গে গৌর রস একসঙ্গে ডুব দিতে লহ গৌরাঙ্গ, এবং সেটা আমি বলবো হলে গিয়ে দেখার জন্য। এবং আপনারা দেখলে ভালো লাগবে, এই কারণে আপনাদের তো ভালো লাগবে, সৃজিত মুখার্জির ছবি বলে আরও একটা যে ইচ্ছা, যে শারদিয়ার ছবিটা সেই অর্থে হয়নি, সুতরাং বড়দিনে সেই ছবিটা পুষিয়ে নেওয়ার ব্যাপার থাকবে। তার সঙ্গে আমি বলবো যে যেরকম টেকনিশিয়ানসরা তারা কাজ করেন, তাদের জীবন জীবিকা এই ছবিটার উপরে তো নির্ভর করে, তাই যদি একটু হলমুখো হওয়া যায় তাহলে রানা সরকারও বাঁচে এবং একই সঙ্গে ছবিটা ভালো চলে এবং সবাই যারা কলাকুশলী, যারা শিল্পী তারা অ্যাপ্রিসিয়েটেড হন, সবটাই ভালো চলে আর কি। তাই বলবো একটু বেশি করে এই সময় ছুটির সময়, সুতরাং একটু যদি ছবির দেখা হলমুখো হওয়া, ছবি তো নিশ্চয়ই দেখবেন, পরবর্তীকালে ওটিটিতে সবাই বসে দেখে, কিন্তু ওই কয়েকটা দিনের মধ্যে হলে দেখার সেটা একটা অন্যরকম আনন্দ। তাই 25শে ডিসেম্বর বড়দিনের বড় ছবি লহ গৌরাঙ্গ, স্পেশালি সৃজিত মুখার্জির ছবি। সৃজিতদা? জাতিস্বরে অ্যান্টনি ফিরিঙ্গি গিয়েছিলেন যে খ্রিস্টে কোনো তফাৎ নাই রে ভাই। তো খ্রিস্টের সময় খ্রিস্টের অনুরাগী শ্রী চৈতন্যদেবের ছবি আসছে, ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে, মানুষে বিভেদ ঘুচিয়ে দেওয়ার কথা বলে। এই সময় আমার মনে হয় এই ছবিটি আরও বেশি প্রাসঙ্গিক। তো সবাই আসবেন এবং আমাদের পরিশ্রমকে সফল করবেন। ঈশাকে কি বলবো একটু সৃজিতদার মতো করে বলতে? সৃজিতদা বলে না, এইটা একটা ধারণা হয়েছে সবার যে আমি তোমার মতন করে বলছি, বোধহয় একদম না। আমরা মানে চেষ্টা, যেটা পারবো না সেটা চেষ্টা করে কোনো লাভ নেই। 25শে ডিসেম্বর আসছে
চৈতন্য দেবকে নিয়ে করা ছবি। আপনাদের জীবন চৈতন্যময় হোক, মানে বছরের শুরুটা চৈতন্যময় হোক, চৈতন্য হোক আমাদের সবার। দেখবেন ছবিটা প্লিজ। আমার আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। দোলের দিন যে রং উড়েছিল সেই রং এবার গায়ে মেখে আপনাদের 25শে ডিসেম্বর নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখতে হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।